প্রায় দেড় দশক ক্ষমতায় থেকে বাংলাদেশের ব্যাংক খাতকে অনেকটাই দেউলিয়া করে গেছেন স্বৈরাচার শাসক শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও রেখে গেছেন পাহাড় সম ঋণের বোঝা। বছরের পর বছর ধরে যে ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে, আর এই পুরো টাকাই যাবে জনগণের পকেট থেকে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশি বিদেশি ঋণের পরিমাণ ছিল 2,76,830 কোটি টাকা। বর্তমানে সেই ঋণ বেড়ে হয়েছে 18,35,000 কোটি টাকা। এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $150 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 17,60,000 কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড়ে হয়েছে। ব্যাংকগুলো আজ নিস্তেজ হওয়ার পথে। উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে গত দেড় দশকে বিদেশি উৎস থেকে অস্বাভাবিক হারে ঋণ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এর মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। বাংলাদেশের পারমাণবিক খাত নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা এবং নির্মাণ কাজের দেখাশোনা করতে পারেন এমন পেশাদার ব্যক্তিও বাংলাদেশে নেই। তবুও হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই করে এবং রাশিয়াকে কোনো তত্ত্বাবধান ছাড়াই নির্মাণ কাজের পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয়। আসলে এসবের পেছনে বিরাট অঙ্কের টাকা সরানোই ছিল মূল উদ্দেশ্য। 2010 সালেও বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র $20.33 বিলিয়ন। 2023 সালের ফেব্রুয়ারিতে এই ঋণের স্থিতি $59.21 বিলিয়ন গিয়ে থাকে। তবে জবাবদিহিতা এবং স্বচ্ছতার কারণে বিদেশি উৎস থেকে অবাধে ঋণ নিতে কিছুটা অসুবিধা আছে। ফলে শেখ হাসিনা সরকার দেশের অভ্যন্তরে চোখ দেয়। এক্ষেত্রে ভুক্তভোগী হয়েছে দেশের ব্যাংকগুলো। 2018 থেকে 2022 সাল, এই 5 বছরেই ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় 4 লাখ কোটি টাকা। 2017 সালের ডিসেম্বর শেষেও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল 3,20,272 কোটি টাকা। 2022 সাল শেষে তা 7,17,189 কোটি টাকা ছাড়িয়ে যায়। ব্যাংক খাতে সরকারকে ঋণ দিতে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়। ঘটেছে এমন নজিরবিহীন ঘটনাও। এতে অভ্যন্তরীণ উৎস থেকে হাসিনা সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10,35,530 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত সঞ্চয়পত্র সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণের কাছ থেকে এ ঋণ নিয়েছে তারা। ঋণের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এর সুদ হারও দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। আওয়ামী লীগের প্রথম মেয়াদ তথা 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল। তবে ওই সময়ে বেসিক ব্যাংক লুণ্ঠন, হলমার্ক এবং বিসমিল্লাহ কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুণ্ঠনের শিকার হলেও তুলনামূলকভাবে ভালো ছিল বেসরকারি খাতের ব্যাংকগুলো। 2014 সালে বিরোধী দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে আবারও ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই দেশের ব্যাংক খাতে নতুন উদ্যমে লুণ্ঠন শুরু হয়। এ সময় দেশের বেসরকারি খাতের অনেক ব্যাংকের মালিকানার পরিবর্তন হয়। দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক থেকেই মূল উদ্যোক্তারা ছিটকে পড়েন। একই সময়ে দেশি বিদেশি উৎস থেকে সরকারের ঋণ গ্রহণও অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিপরীতে কমতে শুরু করে জিডিপির অনুপাতে সরকারের রাজস্ব আহরণ। ফলে বেহাল দশায় পড়ে দেশের অর্থনীতি। 2016 সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি যাওয়ার মতো পৃথিবী কাঁপানো সাইবার অপরাধও সংগঠিত হয়। দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বললেও বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে কয়েক বছর ধরেই চাপে ছিল আওয়ামী লীগ সরকার। এ চাপ শুরু হয় এমন সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। এদিকে বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভের পাশাপাশি বাজেটেও বাড়তি চাপ তৈরি হয়েছিল। শেখ হাসিনা এসব সমস্যা ন্যূনতম পরোয়া করেননি। তিনি চলেছেন নিজের মতোই। তারই সব কুকীর্তির ভুক্তভোগী হয়েছে পুরো বাংলাদেশ। এত বৈদেশিক ঋণ নিয়ে তিনি নিজের এবং ঘনিষ্ঠজনদের পকেট ভারী করেছেন, আর উন্নয়নের নামে দেশের মানুষকে করেছেন
আইওয়াশ। শেখ হাসিনার পতনের পেছনে এসব দুর্নীতিও ভূমিকা রেখেছে। কোন কোন ভুলগুলোর কারণে হাসিনার পতন হয়েছিল তা জানতে আনরেভেল সিক্রেটের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।